কি গো নাতি বউ, কোনো খুশির খবর আছে নাকি? আইরিন দাদি শাশুড়ির দিকে তাকায়। রেশমা তালুকদার আবারও বলেন, খুশির খবর আছে নাকি? কথা কম না কেন? ফারজানা তালুকদার আইরিনের উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। আইরিন ভাত মাখতে মাখতে বলে, সর বলতে পারবো না, তবে মনে হচ্ছে মনে হচ্ছে? খুশির খবর। দুজনের মুখে হাসি ফুটে ওঠে। আইরিন আর মুখ তুলে তাকায় না, চুপচাপ জোর করে ভাত গিলছে। জোর করে খেতে গেলেও বমি পায়। মাগরিবের নামাজের পরে আদনান বাড়িতে ফিরে বাপ-দাদার সাথে। ড্রয়িং রুমে এসে আইরিন বাদে বাকি তিনজনকে দেখতে পায়। ইয়াদ বাবাকে দেখে সোফা ছেড়ে দৌড়ে আসে বাবার কাছে। আদনান ঝুঁকে ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করে। রেশমা তালুকদার বলেন, মিষ্টি আনার ব্যবস্থা করো। তিন বাপ বেটার কপাল ভ্রু কুঁচকে যায়। হঠাৎ মিষ্টি কেন? আফসার তালুকদার বলেন, কিসের জন্য মিষ্টির ব্যবস্থা করবে মা? বাড়িতে নতুন সদস্য আসছে। মানে? লাকি আবার বাপ হবে, তুমি হবে দাদা। আফসার তালুকদার তড়িৎ গতিতে আদনানের মুখের দিকে তাকান। আদনান অবাক হয়ে চারজনের মুখ চাওয়াচাই করছে। তালুকদার আতিকুর রহমান বলেন, লাকি আবার বাপ হবে? অ নাতির মুখের দিকে তাকিয়ে বলেন, লাকি তুমি তো কিছু বললে না আমাদের। আমি আবার কি বলবো দাদা? আমি বাপ হব সেটা আমি মাত্রই শুনলাম। এইটা আবার কি কও? সত্যি। আচ্ছা, রুমে যে আইরিনের কাছ থেকে ভালোভাবে শুনে আসো। রেশমা তালুকদার বলেন, আমার কথা তোমাদের বিশ্বাস হচ্ছে না? সত্যি সত্যি লাকি বাপ হবে। আদনান ছেলেকে সোফায় বসিয়ে দিয়ে রুমের দিকে এগিয়ে যায়। ঘটনা যদি সত্যি হয় তাহলে আজকে ওর চেয়ে বেশি খুশি বোধহয় দুনিয়ার কেউ হবে না। আল্লাহর কাছে দোয়া করতে করতে যায় যেন এটা সত্যি সত্যি হয়। রুমে এসে দেখে আইরিন বিছানার চাদর তুলে আবার নতুন চাদর বিছিয়ে বালিশের কভার চেঞ্জ করেছে। সুইটহার্ট, আইরিন ঘাড় ঘুরিয়ে তাকায়। আমি সত্যি সত্যি আবার বাবা হচ্ছি। আদনান হাসি মুখে এগিয়ে বলে, সর না, তবে সম্ভাবনা আছে। এর জন্যই তোমার খাওয়াতে এত অনীহা, তাই না? আইরিন বালিশে কভার লাগাতে লাগাতে বলে, টেস্ট করলে বোঝা যাবে। এমনিতেও তো মাঝে মধ্যে এমন লাগে। জান এমনিতে লাগা, জান এমনিতে লাগা আর মা হতে লাগা দুটোই আলাদা। তোমার চেহারাই পরিবর্তন হয়ে গেছে কিছুদিন ধরে। চেঞ্জ করে ফ্রেশ হন। হসপিটালে চলো কেন? টেস্ট করার জন্য। টেস্ট করার জন্য হসপিটালে যেতে হবে? তাহলে প্রেগনেন্সি কিট নিয়ে আসুন একটা। আদনান পেছন থেকে জড়িয়ে ধরে বলে, জান আমার মনে হচ্ছে আমি 100% বাবা হচ্ছি। হওয়ার মতো কাজ করলে তো হবেনি। আদনান গা ঝাঁকিয়ে হেসে ওঠে। আইরিনের ঘাড়ে মুখ গুজে বলে, বাবা হওয়ার মতো কোনো কাজ করেছি সুইটহার্ট? জানেন না আপনি? না। জানতে হবে না, ছাড়ুন আমায়। বলো না জান। আপনি ভীষণ অসভ্য মানুষ, ছাড়ুন আমায়। বাবা হতে চাই, বাবা হতে চাই বলে দিন দিন মাথা খেয়েছেন, এখন বলছেন জানেন না। পিলগুলো খাওনি? না, কোথায় ওগুলো? যেখানে রেখেছিলেন সেখানেই আছে। ও সুইটহার্ট, এখন থেকে তোমাকে ডাবল ডাবল আদর করতে হবে। আজকে আদনান, আইরিন আর ইয়াদের শেখ বাড়িতে যাওয়ার কথা থাকলেও শেখ বাড়ির সবাই তালুকদার বাড়িতে এসেছে। আফসার তালুকদার নিজে গিয়ে সকালে সবাইকে দাওয়াত দিয়ে এসেছিলেন। হঠাৎ দাওয়াত দেওয়ার কারণ শেখ বাড়ির কেউ বুঝতে পারেনি। আইরিনকে কল করে জিজ্ঞাসা করেও কারণ জানতে পারেনি। সবাই তালুকদার বাড়িতে আসার পর জানতে পেরেছে তালুকদার আদনান লাকি দ্বিতীয়বারের মতন বাবা হতে চলেছে। তালুকদার বাড়ির সবাই তো ভীষণ খুশি। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়েছে সকলেরই। ইয়াদ বড় নানার কোলে চড়ে বসে আছে। ওর ভীষণ খুশি লাগছে সবাই ওদের বাড়িতে আসায়। আইরিন ব্যাগ গুছিয়ে নিচ্ছে শেখ বাড়িতে যাওয়ার জন্য। আদনানও যাবে ওদের দুজনের সাথে। আদনান রুমে ফিরে আসে। আইরিনের কাছে এগিয়ে আসতে আসতে বলে, সুইটহার্ট, এত কাপড় চোপড় নিচ্ছ কেন? আগামীকাল সকালেই তো চলে আসবো। আইরিন ব্যাগে চেন লাগাতে লাগাতে বলে, আগামী এক সপ্তাহের মধ্যে আসছি না আমি। হ্যাঁ? না, হ্যাঁ। তোমাদের ছেড়ে এতদিন আমি কিভাবে থাকবো জান? রাতে ওই বাড়িতে গিয়ে থাকবেন। শ্বশুর বাড়িতে এতদিন থাকা যাবে? আমি যে দিনের পর দিন শ্বশুর বাড়িতে থাকছি। উচ্চস্বরে হেসে ওঠে আদনান। পেছন থেকে জড়িয়ে ধরে বলে, এটা শ্বশুর বাড়ি না, এটা তোমার বাড়ি। বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের বাড়ি। কাজ করছি তো, ছাড়ুন। আমার চেয়ে ইম্পর্টেন্ট কোনো কাজ তোমার নেই সুইটহার্ট। দুঃখ পেলাম সুইটহার্ট। কে বলেছে নেই? আপনার যে ইম্পর্টেন্ট অনেক কাজ আছে আমার। আচ্ছা সুইটহার্ট, ভালো, হাত সরান। এবার ছেলে হবে নাকি মেয়ে হবে? মেয়ে হবে। না ছেলেই হবে? মেয়েই হবে। ইয়াদের বেলায় বলেছিলে মেয়ে হবে, কিন্তু ছেলেই তো হয়েছে। বলেছিলাম মেয়ে হবে, কিন্তু চেয়েছিলাম তো ছেলেই। মানে? আপনার মনের ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহর কাছে তো ছেলেই চেয়েছিলাম।
তবে এবার আমি মেয়েই চাই, মিষ্টি একটা ছোট্ট পরি। আদনান আইরিনকে ছেড়ে দিয়ে নিজের দিকে ফেরায়। আইরিনের মুখ দুহাতে আগলে ধরে খুশি হয়ে বলে, আমি তোমার ইচ্ছে পূরণ করার জন্য আল্লাহর কাছে ছেলে চেয়েছিলাম। আপনার কোনো চাওয়ার ইচ্ছে অপূর্ণ রেখেছি আমি? আদনান পলক্ষীন তাকিয়ে থাকে কিছু সময়। চুমু খাওয়ার জন্য মুখ এগিয়ে নিতেই ওদের ছেলে দৌড়ে রুমে প্রবেশ করে ডেকে ওঠে। আব্বু। আদনান আইরিনকে ছেড়ে দ্রুত দূরে সরে যায়। আইরিন নিজে উল্টো হয়ে ঘুরে দাঁড়ায়। ইয়াদ কপাল ভ্রু কুচকে বলে, এসব কি? তুমি আম্মুকে কি করছিলে ওভাবে দোলে? আদনান বিষম খায়, নিজেকে সামলে তোতলে বলে, তো তো তোমার আম্মুর চোখে একটু ছোট পোকা ঢুকে গিয়েছিল, সেটাই বের করছিলাম। ও, আমি তো ভেবেছি মারছো। তোমার আম্মুকে মারার আগে তো আমি নিজে মরে যাবো আব্বু। নানু বাড়িতে কখন যাব? ব্যাগ গোছানো হয়ে গেছে, তুমি নিচে যাও, আমরা রেডি হয়ে এক্ষুনি আসছি। আচ্ছা। খুশি হয়ে রুম থেকে বেরিয়ে চলে যায় ইয়াদ। আদনান ফোঁস করে শ্বাস ছাড়ে। ছেলের যন্ত্রণায় ঠিকমতো বউকে আদর সোহাগও করতে পারে না বেচারা। আইরিন আলমারির দিকে আগায় বোরখা হিজাব বের করার জন্য। আদনান হাত টেনে ধরে আটকে দেয়। হাত ছাড়ুন। তোমার পাওনা দেওয়া হয়নি এখনো, না দেওয়া পর্যন্ত আমার একটু শান্তি লাগবে না। লাগবে না আমার। আপনার মতো নির্লজ্জ পুরুষ আমি আর একটাও দেখিনি। শিক্ষা হয়নি এখনো? এখন আর আসবে না, জাস্ট একটা দেব। একটাও না, চেঞ্জ করে নিন। আদনান শোনে না, জোর করে ধরে একটা বার বদলে 10টা চুমু খায়। এক হাতে আইরিনের কোমর জড়িয়ে ধরে বলে, 10টার বিনিময়ে আমি একটা তো ডিজার্ভ করি সুইটহার্ট। আইরিন আদনানের মুখ দুই হাতে ধরে কপালে দুটো চুমু খেয়ে ছেড়ে দেয়। আলমারি থেকে আদনানের জন্য ড্রেস বের করে দিয়ে বলে, আমি ঘুমোবো এখন, ঘুম পাচ্ছে প্রচুর। আমি একজন এমপি, আর আমি কিনা শ্বশুর বাড়িতে যাই পায়ে হেঁটে, সবই কপাল। সাদাফ বিয়ে করেছে কয়েক মাস আগে। শেফারও বিয়ে হয়ে গেছে। শেখ বাড়ির ছোট ছেলে শোয়েব শেখ বাকি আছে শুধু বিয়ে করতে। রাতের খাবার খেয়ে সকলের সাথে গল্প সল্প করতে করতে 11টা বেজে গেছে। ইয়াদ ঘুমিয়ে পড়েছে আদনানের কোলে। আইরিন বসা থেকে উঠে বলে, আগামীকাল সকালে দেখা হচ্ছে আবার। ইয়াদকে নিয়ে রুমে আসুন। আইরিন আগে আগে এড়িয়ে যায় সিঁড়ির দিকে। আদনান ছেলেকে নিয়ে পেছন পেছন আগায়। বিছানা ঠিক করে দিতে ইয়াদকে শুইয়ে দেয় আদনান। আইরিন ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। আদনান নিজেও ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে আইরিনের পাশে। জান এইদিকে ফেরো। আইরিন আদনানের দিকে ফিরে শয়। একটু জড়িয়ে ধরো না জান। আইরিন চোখ তুলে ওর চোখের দিকে তাকাতে আদনান বলে, জান একটু। আদনানের বলার ধরন দেখে মুচকি হাসে আইরিন। আদনান আইরিনের হাত নিজের গায়ের উপর তুলে দেয়, নিজেও জড়িয়ে ধরে আইরিনের বুকে মুখ গুজে দেয়। আপনি কোনোদিনও চেঞ্জ হবেন না। ইচ্ছে নেই জান, কেন? আমি এমনই থাকতে চাই সব সময়। ঘুমান। ঘুমাতে ইচ্ছে করছে না, কি করতে ইচ্ছে করছে? তোমাকে আদর করতে। মুখ বন্ধ করে ঘুমান। দেখেছ আম্মু, তোমার আম্মু শুধু আমাকে ঘুমাতে বলে, এত ঘুমালে তোমাকে আর তোমার আম্মুকে আদর করব কখন? মাথা খারাপ হয়ে গেছে, ঘুমান, মাথা ঠিক হয়ে যাবে। জান। চুপ। আদনান বুক থেকে মুখ তুলে আইরিনের মুখের দিকে তাকায়। আইরিন মুখ নিচে নামিয়ে আদনানের ওষ্ঠ জোড়ায় আলতো চুমুকে মাথা নিজের বুকে চেপে ধরে বলে, ঘুমান। যা বলতে চান সকালে বলবেন। সারাদিন জ্বালায় ছেলে আর সারা রাত জ্বালায় ছেলের বাবা। একটু সময়ও কি শান্তি নেই আমার? আদনান আইরিনের বুকে নাক ঘষে বলে, বুকের ভেতর ঢুকিয়ে রেখে দাও, তাহলে জ্বালাতন করতে আর বাইরে আসবে না। বুকের ভেতরেই রেখেছি, এখন মুখটা বন্ধ করুন আর ঘুমান। আদনান চুপ হয়ে যায়, আর একটা টু শব্দ করে না। আইরিন চুলে হাত বুলিয়ে দিতে দিতে নিজের চোখ বন্ধ করে নেয়। আইরিন মুখে স্বীকার না করলেও নিজের চেয়ে স্বামী সন্তানকে বেশি ভালোবাসে, যাকে বলে পাগলের মতো ভালোবাসে। নিজেকে নিয়ে ভাবে না, ভাবে শুধু স্বামী সন্তানকে নিয়ে। ওদের কিভাবে ভালো রাখা যায়, খুশি রাখা যায়। আদনানের সাথে রাগারাগি বকাবকি করলেও আদনানের প্রত্যেকটা চাওয়া পূরণ করে। আগেও করেছে, এখনো করে। ভালোবাসে তো, মাঝে মধ্যে ভীষণ রেগেও যায় স্বামী সন্তানের উপর। দুজনের একজনও মাঝে মধ্যে একটা কথাও শুনে না। যা করতে নিষেধ করবে সেটাই করবে দুজন। তারপর বিপদে পড়ে আবার ওর কাছে আসবে। দিন পেরিয়ে যায় প্রকৃতির নিয়মে। আইরিন এখন 7 মাসের গর্ভবতী। আজকে সকালে শেখ বাড়িতে এসেছে বড় ভাইয়ের সাথে। সাদমান গিয়ে নিয়ে এসেছে বোন আর ভাগ্নেকে। রাতে আসবে বলেছে। এখন বিকেল 4:30। ইয়াদ খেলতে খেলতে সাদমানের বড় ছেলে শাফিকে ধরে মেরেছে রাগের মাথায়। শাফি শান্ত স্বভাবের ছেলে, মারামারি ঝগড়া বিবাদের মধ্যেও নেই। বেচারা মার খেয়েছে, শুধু একটা দিতে পারেনি। ওর কান্না শুনে আইরিন, সাফিয়া আর নাবিলা বেগম এগিয়ে আসে দুজনার কাছে। ইয়াদ আর শাফি বয়সে ছোট হলেও হাইট ওদের প্রায় সমান। ইয়াদ বয়সের তুলনায় দ্রুত বেড়ে উঠেছে। ইমেজাজ পেয়েছে বাপের ছোটবেলার মতন।
অল্পতেই মাথা গরম হয়ে যায় আর হাত উঠে যায়। আইরিন বা আদনান কেউ এই ছেলেকে কন্ট্রোল করতে পারে না। এই কয়েক মাসে রাগ জেদ আরো বেড়ে গেছে অনেক। রেগে গেলে চুলগুলো খাড়া হয়ে যায়, সাপের মতো ফুসফুস করতে শুরু করে, বাঘের মতো গর্জন করে। আইরিন শাফিকে ধরে বলে, কি হয়েছে আব্বু, কাঁদছো কেন? ইয়াদ মেরেছে? আইরিন ভাতিজাকে আদর করতে করতে ইয়াদের দিকে তাকায়, রাগী গলায় বলে, ভাইয়াকে মেরেছো কেন? বড় ভাইয়া হয় না তোমার? ভাইয়া আমার গাড়ি ধাক্কা দিয়ে ফেলছে কেন? শাফি কাঁদতে কাঁদতে বলে, আমি ইচ্ছে করে ফেলিনি। তুমি ইচ্ছে করে ফেলেছো। ইয়াদ, মায়ের ধমক শুনে ইয়াদ বলে, আব্বুকে বলে দিব আমি, তুমি বকা দিয়ে তো আবার। কথায় কথায় আব্বু আব্বু, 9 মাস পেটে রেখে জন্ম দিলাম আমি, আমাকে শুষে খেয়ে বড় হয়ে এখন আবার আব্বু আব্বু। বাপের রক্ত শরীরে আছে তো তাই বাপের মতোই হয়েছে। এত মারামারি আসে কি খেয়ে? হ্যাঁ, ভালো হবে না জীবনে। যাও নিজের বাপের বাড়িতে গিয়ে মারামারি করো। তুমি থাকো তোমার বাপের বাড়িতে, আমি গেলাম আমার বাপের বাড়িতে। ইয়াদ উল্টে ঘুরে বাইরের দিকে হাঁটা ধরে। নাবিলা বেগম পেছন পেছন যেতে যেতে আইরিনকে বলেন, শুধু শুধু ছেলেটাকে বকছিস কেন এভাবে? বকবো না? যখনই আসবে তখনই বড় ভাইকে ধরে মারবে, একদম বাপের মতোই হয়েছে। সাফিয়া বলে, লাকি ভাই তো এখন এমন না। আগে তো ছিল। আমাকে বলে কিনা তুমি থাকো তোমার বাপের বাড়িতে, আমি গেলাম আমার বাপের বাড়ি। যাও আর আসবে না এই বাড়িতে। আমাকে ছাড়া কতদিন থাকতে পারো আমিও দেখতে চাই। ইয়াদ পেছনে ফিরে চিৎকার করে বলে, আসবো না তোমার কাতে সব সময় শুধু বকা দাও আমাকে। কথাগুলো বলে বাড়ি থেকে বেরিয়ে যায় নিজের বাড়িতে যাওয়ার জন্য। এই ছেলে যেন তালুকদার আদনান লাকির আপডেট ভার্সন। সাদমান বাড়ির উঠোনে আসতে ইয়াদকে দেখতে পায়। রেগে ফোঁসফোঁস করতে করতে গেটের দিকে আগাচ্ছে, ধূপধাপ পা ফেলে। ওর পেছন পেছন দ্রুত পায়ে এগিয়ে আসছে ওর মা। কাছে এগিয়ে এসে কোলে নিতে গেলে ইয়াদ রাগ দেখিয়ে কোলে উঠতে চায় না, ধস্তাধস্তি করে বলে, তাহলে আমাকে, আমি থাকবো না এ বাড়িতে। কেন মামা, কি হয়েছে? তোমার বোন বকা দিয়েছে। আমার বোনে এত বড় সাহস আমার মামাকে বকা দেয়? বকা দিয়ে বলেছে বাপের বাড়ি চলে যেতে। আমি থাকবো না এখানে, থালো আমাকে, আমি আর কোনোদিন আসবো না এ বাড়িতে। নাবিলা বেগম দুজনের কাছে দাঁড়িয়ে বলেন, এত রাগ করে না নানা, তোমার আব্বু তো এখন বাড়িতে নেই। না থাকলো আমিও যাবো। সাদমান জোর করে কোলে তুলে নিয়ে বলে, ভিতরে চলো, তোমার আম্মুকে আমি বকে দেব। আমি যাব না তোমার বোনের কাছে। না গেলে আমার কাছে থাকবে। ইহাদকে নিয়ে বাড়ির দিকে আগায় সাদমান। ভেতরে এসে দেখে আইরিন সোফায় বসে আছে, ওর পাশে বসে আছে শাফি। আইরিন শাফিকে আদর করছে মাথায় হাত বুলিয়ে। মা ওকে বকা দিয়ে আদর করেনি, কিন্তু শাফিকে ঠিকই আদর করছে। ইয়াদের বুকের ভেতর আগুন ধরে যায়, তরতর করে রাগ বেড়ে যায়। মামার কোল থেকে নামার জন্য ধস্তাধস্তি করে বলে, থালো আমাকে, থাকবো না এ বাড়িতে। আবার কি হলো মামা, শান্ত হও, এত রাগ করে না। আইরিনের দিকে তাকিয়ে বলে, আইরিন, ইয়াদকে বকা দিয়েছিস কেন? ওকে ওর বাপের বাড়িতে চলে যেতে বলছিস কেন? আইরিন বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, বকা দেব না তো কি আদর করব? আজকেও সাফিকে মেরেছে। বাপের মতো মেজাজ আর হাত হয়েছে, একটুতেই রাগ উঠে যায়, অল্পতেই হাত উঠে যায়। তুই তো লাকির মতোই হয়ে গেছিস, অল্পতেই রেগে যাস। ছোট্ট বাচ্চা, খেলতে গেলে একটু একটু ঠোকাঠুকি করবেই। করতে করতে বড় হলেও এই স্বভাব ছাড়বে না। মামা থালো আমাকে। শুনেছো ওর গলার স্বর? লাকির মেজাজ আসমানে উঠে থাকে সব সময়, আর তোর মেজাজ মহা আকাশে উঠে থাকে। তোদের দুজন ছেলে এইটুকু রাগ হবে না? তা তো হয় না। ভাইয়া, আর বকাঝকা করবি না আমার মামাকে। তোমার বোনের সাথে থাকবো না আমি। আচ্ছা, তুমি সোফায় বসো, আমি চেঞ্জ করে আসছি। সাদমান ইয়াদকে পাশের সোফায় বসিয়ে দেয়। ইয়াদ গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আইরিন ছেলের দিকে তাকিয়ে থাকে, কি মেজাজ এই ছেলের। এশার নামাজের পর আদনান শেখ বাড়িতে আসে। কুশল বিনিময় সেরে ছেলেকে কোলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ইয়াদ বাবার গলা জড়িয়ে ধরে রেখে অভিমান ভরা সুরে বলে, আমি আম্মুর কাছে যাব না। আদনান অবাক হয়ে বলে, কেন? আম্মু বকা দিয়েছে। কেন বকা দিয়েছে? সাপি ভাইয়ার ইচ্ছা করে ধাক্কা দিয়ে আমার গাড়ি ফেলে দিয়েছিল। তুমি কি করেছ? মেরেছিলাম। বড় ভাই হয় না তোমার, মেরেছে কেন? আমার গাড়ি ফেললো কেন? বুঝতে না পারে বোধহয় ফেলে দিয়েছিল। ইচ্ছে করে ফেলেছে। যেভাবেই ফেলুক, তাই বলে তুমি বড় ভাইকে মারবে? এর জন্যই তো তোমার আম্মু রেগে গিয়েছিল।
আমাকে বলেছে বাপের বাড়ি চলে যেতে। আদনান অবাক হওয়ার ভান ধরে বলে, বাপের বাড়িতে চলে যেতে বলেছে? হ্যাঁ, কিন্তু বলো মামা যেতে দেয়নি। আদনান রুমে প্রবেশ করে। আইরিন মাত্রই নামাজ শেষ করে উঠে দাঁড়িয়ে জায়নামাজ ভাঁজ করছে। ইয়াদ একবার মায়ের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়ে বাবার কাঁধে মাথা রাখে। ভীষণ অভিমান হয়েছে মায়ের উপর, ওকে আদর করেনি। কেমন আছো? আইরিন মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন ভালো। এখন আরো ভালো লাগছে তোমাদের কাছে পেয়ে। চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিন। আদনান ইয়াদকে বিছানায় বসায়। আব্বু তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ইয়াদ গম্ভীর হয়ে বসে থাকে। এই ছেলের মধ্যে ইগো আর অ্যাটিটিউডে ভরপুর। এখনই যে অবস্থা না জানি বড় হলে কি হবে। আদনান পাঞ্জাবি খুলে ট্রাউজার আর টাওয়েল নিয়ে বাথরুমে প্রবেশ করে। আইরিন নামাজের হিজাব খুলে ওড়না গায়ে জড়িয়ে বিছানার কাছে এসে দাঁড়ায়। আইরিন ইয়াদকে ধরতে গেলে ইয়াদ নিজের হাত সরিয়ে নেয়, গম্ভীর স্বরে বলে, ধরবে না আমাকে? আবার আমার কাছে আসবে না তো? না। রাতে যেন মনে থাকে। ইয়াদ বলে না কিছু, গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আদনান বাথরুম থেকে বেরিয়ে দেখে দুই মা ছেলে দুদিকে মুখ করে বসে আছে। আলমারির দিকে এগিয়ে যেতে যেতে আইরিনের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, রাগ কমেনি এখনো? আইরিন দুদিকে মাথা নাড়ায়। আদনান মনে মনে বলে, মায়ের চেয়েও বেশি জেদ। এই দুই জেদ বলার মাঝে পড়ে আমি তালুকদার আদনান লাগি একদম সোজা হয়ে গেলাম। আলমারি খুলে একটা টি শার্ট বের করে গায়ে জড়ায়। চুলগুলো ঠিক করে নিয়ে বিছানার কাছে এগিয়ে আসে। ছেলে অন্যদিকে ঘুরে বসার সুযোগ সদ্ব্যবহার করে। ঝুঁকে পড়ে টপাটপ বেশ কয়েকটা চুমু খায় আইরিনের গালে, কপালে আর ওষ্ঠ জোড়ায়। আইরিন রেগে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কটমট করে তাকায়। আদনান মুচকি এসে ছেলেকে দেখিয়ে ওষ্ঠ জোড়া নাড়িয়ে শব্দহীন বলে, দেখতে পাবে না। আইরিন ওকে ঠেলে সরিয়ে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। দরজার দিকে এগিয়ে বলে, ওকে নিয়ে খেতে আসুন, সাহেব আজ রাগ করে খায়নি এখনো। ইয়াদ মায়ের দিকে তাকিয়ে রেগে বলে। আদনান ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, খাইয়ে দিয়েছে তুমি? তোমার মামি আর নানু যে খাওয়ানোর চেষ্টা করলো, খাওনি কেন? খাবো না। থাকো না খেয়ে। ইয়াদ ঠোঁট উল্টে বলে, মা কি আর রাগিও না, রেগে রুম থেকে বের করে দেবে আমাদের। আমরা অন্য রুমে থাকবো। তোমার আম্মুকে ছাড়া তো আমি ঘুমাতে পারি না। আমি আসি তো। তুমি নিজেও তো তোমার আম্মুর বুকে ছাড়া ঘুমাতে পারো না। ইয়াদ ঠোঁট উল্টে বলে, ঘুম আসে না তো। আমারও আসে না। খাওয়া দাওয়া সেরে রুমে ফিরে আসে তিনজন। ইয়াদকে আদনান খাইয়ে দিয়েছে, অন্য কারো কাছে খাবে না। তোমরা দুজন ঘুমাও, আমি আসছি। কোথায় যাবেন? নিচে। বাইরে যাবেন না কিন্তু। বাইরে যাব কেন? বাইরে কোনো কাজ তো আর নেই এখন। আব্বু তুমি ঘুমাও। ঘুমাবো না, তোমার সাথে যাব। আমার একটু কাজ আছে, তুমি ঘুমাও। ছেলেকে বিছানায় বসিয়ে দিয়ে ফোন হাতে রুম থেকে বেরিয়ে যায় আদনান। আইরিন মেন লাইট অফ করে ডিম লাইট অন করে বিছানায় উঠে শুয়ে পড়ে। ইয়াদ বসে রইল চুপচাপ। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ইয়াদের ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পায় আইরিন। চোখ মেলে তাকায়। ইয়াদ ওর মুখের দিকে তাকিয়ে ফোপাচ্ছে। কি হয়েছে, কাঁদছো কেন? ইয়াদ কথা বলে না। আইরিন ছেলেকে টেনে শোয়ায় নিজের পাশে, বুকে আগলে ধরে আদর করে অনেক। ইয়াদ মাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। বীর পুরুষ ইয়াদ হারিয়ে গেছে। আইরিন ছেলের মাথায় আরো অনেকগুলো চুমুকে বলে, এখন কেন কাঁদছো? তখন না বললে আমাকে ছাড়াই থাকতে পারবে, আর এখন আমি জড়িয়ে ধরিনি বলে বসে বসে কাঁদছো? তুমি আমাকে বকা দিয়ে তো। কাঁদতে কাঁদতে বলে ইয়াদ। আইরিন ছেলে চুলে হাত বুলিয়ে বলে, তুমি ভাইয়াকে মেরেছো কেন? ঝগড়াঝাটি মারামারি করতে নেই আব্বু, এসব করলে মানুষ পচা বলবে তো। বড় ভাইকে তো একেবারেই মারতে নেই, তাই না? খেলতে গেলে তো একটু ধাক্কাধাক্কি হবেই, তাই বলে কি সবাইকে মারা যাবে? মারামারি করলে সবাই বলবে এমপি তালুকদার আদনান লাকির ছেলে মারামারি করে, ছোট বড় সবাইকে ধরে মারে। এমপির ছেলে গুন্ডা হয়েছে, অভদ্র হয়েছে, তোমার আব্বুর নাম খারাপ হয়ে যাবে। তোমাকে কেউ এইসব বললে আমি কষ্ট পাবো আব্বু, তোমার আব্বুও কষ্ট পাবে। মারামারি করে পচা ছেলেরা। তুমি তো আমার সোনা ছেলে, তাই না? আর কাউকে মারবে না, হ্যাঁ? রাগ উঠলে কথা বলে মিটমাট করে নেবে, নয়তো ওখান থেকে সরে আসবে। আচ্ছা। এখন ঘুমাও। ইয়াদ কান্না থামিয়ে মায়ের বুকে নিশ্চুপ হয়ে যায়। যত যাই হোক, ওকে ওর মায়ের বুকে ঘুমাতে হবে। আইরিন মুচকি হাসে। ছেলের ভাঙবে তবে মচকাবে না। মায়ের কাছে আসতে না পেরে কাছে, অথচ নিজে থেকে আসবে না। ইয়াদ মায়ের উঁচু পেটে হাত রেখে খুশি হয়ে বলে, আম্মু বুনু নড়ছে, কেমন করছে দেখছো? আইরিন ছেলের মাথায় চুমু খেয়ে বলে, তুমি যখন পেটের ভিতর ছিলে তখন তুমিও এমন করে নড়াচড়া করতে। আমিও এমন করতাম।
হ্যাঁ তো। জোরে জোরে লাথি দিতাম, হ্যাঁ। তুমি ব্যথা পাওনি? আইরিন ছেলেকে আর একটু শক্ত করে বুকে চেপে ধরে বলে, একদম ব্যথা পাইনি। এখন আর কথা না বলে ঘুমাও তো, অনেক কথা বলে ফেলেছো। পুনু হলে তুমি আমাকে বুকে নেবে না আম্মু? কি হয়েছে আব্বু, এমন কথা কেন বলছো? আম্মু তোমাকে অনেক বেশি ভালোবাসে, তোমাকে সব সময় বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়াবো আমি। ইয়াদ খুশি হয়ে যায়, আর কোনো কথা না বলে চোখ বন্ধ করে নেয়। আদনান রুমে ফিরে আসে, দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে আইরিনের পাশে। আইরিনকে জড়িয়ে ধরতেই আইরিনের ঘুম হালকা হয়ে আসে, তবে নড়াচড়া করে না, একইভাবে শুয়ে থাকে। আদনান জড়িয়ে ধরে নিজেও চোখ বন্ধ করে নেয়। আদনানের ফোন বেজে ওঠে, ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আইরিন কল করেছে। আইরিনের কল দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে, কল রিসিভ করে হাসি মুখে বলে, কি সুইটহার্ট, মিস করছো? না। তাহলে ফিরবেন কখন? মাঝরাতে হতে পারে বা ভোররাতেও হতে পারে। দ্রুত ফেরা যায় না? কি হয়েছে জান? গলা স্বর এমন শোনাচ্ছে কেন? আপনি দ্রুত ফিরে আসুন। জান, টেনশন হচ্ছে কিন্তু। বলো কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? ব্যাক পেইন হচ্ছে? কি হয়েছে জান? লিভার পেইন শুরু হয়েছে, আপনি দ্রুত ফিরে আসুন। আদনান যেন আকাশ থেকে পড়ল, বিস্ময় নিয়ে বলল, ডেলিভারি ডেট এখন তো অনেক দিন বাকি, এখনই কেন লেবার পেইন শুরু হয়েছে? আপনার রক্তই তো, আপনার মতোই ধৈর্য হারা। ইয়াদও তো ডেটের আগেই হয়েছিল। জান, এখন কি হবে? রাতের আগে তো আমি আসতে পারবো না। আমি কিছু শুনতে চাই না, আপনাকে আসতেই হবে। জান, মিটিং আছে। আপনি আসবেন না? আসবো তো জান, মিটিংটা শেষ করে চলে আসবো। বাড়িতে বলেছ? কাউকেই বলিনি, আপনাকেই প্রথম বললাম। ভয় পেও না জান, কিছু হবে না তোমাদের। তুমি টেনশন ফ্রি থাকো। যত দ্রুত পারি আমি হসপিটালে পৌঁছে যাব। আমি আম্মুকে বলে দিচ্ছি, ওনারা তোমাকে হসপিটালে নিয়ে যাবে। আচ্ছা। ইয়াদ কোথায়? নিচে আছে, দাদার কাছে। তুমি তৈরি হয়ে নাও, আমি আম্মুকে বলে দিচ্ছি। আপনি দ্রুত ফিরে আসবেন। আচ্ছা জান। কল কেটে দেয় আইরিন। মন খারাপ হচ্ছে খুব, আদনানকে মনে পড়ছে ভীষণ। ইয়াদ হওয়ার সময় আদনান পুরোটা সময় ওর পাশে ছিল এবং আদনান নিজে ডেলিভারি করিয়েছিল। আর এবার আদনান ওর কাছ থেকে অনেক দূরে রয়েছে, ওর পাশে থাকবে না এবার। আইরিন জানে মিটিংটা গুরুত্বপূর্ণ, আদনান চাইলেও মিটিং ফেলে চলে আসতে পারবে না এখন। যদি ওর কিছু হয়ে যায়, যদি আদনানকে আর দেখতে না পায়, চোখের কার্নিশ ঘেঁষে জল গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা। হসপিটালের বেডে শুয়ে আছে আইরিন, ইয়াদ ওর পাশে বসে আছে চুপচাপ। ঘুমে ছেলেটার চোখ জোড়া ছোট হয়ে গেছে। আইরিন ঘুমাতে বলছে বারবার, কিন্তু ইয়াদ ঘুমাবে না। বাবা আসলে তারপর ঘুমাবে। ছেলেটা বুঝতেই পারছে না ওর বাবার ফিরতে অনেক রাত হয়ে যাবে। প্রিয় বোনকে কোলে নিয়ে ছিল ইয়াদ। ছোট্ট তুলতুলে সাদা ধবধবে একটা পরী, ছোট্ট চোখ জোড়া মেলে ওর দিকে তাকিয়েছিল। ইয়াদ বেশ কয়েকটা চুমু খেয়েছে বোনকে। বোন হওয়ায় ওর অনেক আনন্দ হচ্ছে। তাড়াহুড়ো করে হসপিটালে প্রবেশ করে আদনান। ওর পেছনে পেছনে গার্ডরা এগিয়ে আসছে। রাতে 1:30 বেজে গেছে। দ্বিতীয় তলায় উঠে আসতে পরিবারের সাথে দেখা হয় আদনানের। ফারজানা তালুকদার নাতনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। আফসার তালুকদার, আমজাদ শেখ আর নাবিলা বেগম চেয়ারে বসে আছেন। বাকিরা বাড়িতে ফিরে গেছে। আদনান মায়ের সামনে এসে দাঁড়ায়, মেয়ের মুখের দিকে তাকিয়ে সশব্দে উচ্চারণ করে। মাশাআল্লাহ। হাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে নেয়। মেয়েটা একটু নড়ে চড়ে আবারও শান্ত হয়ে যায়। আলতোভাবে মেয়েকে বুকে চেপে ধরে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। আইরিন চোখ বন্ধ করে শুয়ে আছে, ওর ডান পাশে ইয়াদ ঘুমিয়ে আছে। ওকে বাড়িতে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ইয়াদ মাকে ছেড়ে কোনোভাবেই বাড়িতে যাবে না। অন্য বেডে ঘুম পাড়ানোর চেষ্টা করলেও লাভ হয়নি, মাকে ছাড়া ঘুমাবেই না। জান, আইরিন ফট করে চোখ মেলে তাকায়, ক্লান্ত ও দুর্বল চোখ জোড়া পলকহীন তাকিয়ে থাকে আদনানের দিকে। আদনান আইরিনের পাশে এসে দাঁড়ায়, মেয়েকে বুকে চেপে ধরে রেখে ঝুঁকে আইরিনের কপালে চুম খায়, গালে হাত রেখে বলে, জান কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ, ভালো। অনেক কষ্ট হচ্ছে? আইরিন দুদিকে মাথা নাড়ায়। আদনান টুল টেনে বসে, আইরিনের চুলে হাত বুলিয়ে বলে, অনেক মিস করছো আমাকে? আইরিন কিছু না বলে তাকিয়ে থাকে। আদনান মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, আম্মা, আপনি আরো একটা দিন ধৈর্য ধরতে পারেননি? আব্বু তো এসেছিল রাতে, আপনি তো সকালেও আসতে পারতেন। ধৈর্যহীন বাপের ধৈর্যহীন সন্তান। আইরিনের কথা শুনে মুচকি হাসে আদনান। আইরিন হাত বাড়িয়ে আদনানের গালে হাত রেখে বলে, আপনি রাতে খাননি? ব্যস্ততায় খাওয়া হয়নি। খেয়ে আসুন। আদনান আইরিনের হাতটা ধরে চুমু খায়, পুনরায় গালে চেপে ধরে বলে, এত রাতে খাবার কোথায় পাবে জান? এখানে কলা, পাউরুটি, বিস্কিট আছে, ওগুলো খান। তুমি খেয়েছো? হ্যাঁ, ইয়াদ। মা খাইয়ে দিয়েছে ওকে। বাবুকে আমার কাছে দিয়ে আপনি খান।
তুমি শুয়ে থাকো, আম্মুর কাছে দিয়ে আসি। আচ্ছা। আদনান মেয়েকে মায়ের কাছে দিয়ে কেবিনে ফিরে আসে। আবার আইরিনের পাশে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরে বুকে। আইরিন নিজেও জড়িয়ে ধরে আদনানকে। পরের দিন 11টায় হসপিটাল থেকে তালুকদার বাড়িতে ফিরে আসে সবাই। বাবুকে ফারজানা তালুকদার কোলে নিয়ে ভিতরের দিকে এগিয়ে যান। আদনান ছেলেকে কোলে নিয়ে আইরিনের সাথে সাথে আস্তে আস্তে হেঁটে ভেতরের দিকে আগায়। ড্রয়িং রুমে এসে ছেলেকে সোফায় বসিয়ে দেয় আদনান। আব্বু তুমি এখানে বসে থাকো, আমি একটু পরে এসে তোমাকে নিয়ে যাব। মাথা নাড়ায় ইয়াদ। আদনান দ্রুত পায়ে আইরিনের কাছে এগিয়ে আসে। আইরিন সিঁড়ির উপর এক পা রাখতে আদনান ওকে পাজা কোলে তুলে নেয়। হকচকিয়ে যায় আইরিন। আরে কি করছেন? এই অবস্থায় এতগুলো সিঁড়ি বেয়ে আর কষ্ট করে উঠতে হবে না। আমি পারবো তো। পারবে, আমিও জানি, তবে আমি চাই না তুমি কষ্ট করে সিঁড়ি বেয়ে ওঠো। এমনি তো হসপিটাল থেকে ফেরার সময় অনেকগুলো সিঁড়ি বেয়ে নেমেছ। ড্রয়িং রুমে উপস্থিত সকলের নজরে আদনানের কর্ম না পড়লেও বেশ কয়েকজনের নজরে পড়েছে। আদনান আইরিনকে নিয়ে সোজা বাথরুমে প্রবেশ করে। ওকে নামিয়ে দিয়ে রুমে এসে আইরিন আর ওর নিজের জামা কাপড় নিয়ে আবারও ভেতরে প্রবেশ করে সময় গড়ায়। আদনান আর আইরিনের মেয়ের নাম রাখা হয়েছে ইরিনা তালুকদার। মেয়ের চেহারা অনেকটাই আইরিনের মতো হয়েছে। বাড়ির সবাই ভীষণ খুশি। বোন পেয়ে ইয়াদ তো আরও খুশি। বোনকে ছেড়ে একটুও নড়ে না। বোন যেখানে ইয়াদও সেখানে। দুদিন আগেই শেখ বাড়ি থেকে ঘুরে এসেছে আইরিন। আরও কয়েকদিন থাকতে চেয়েছিল, তবে আদনান বউ বাচ্চাদের ছাড়া আর থাকতে পারছে না। রোজ রোজ শ্বশুরবাড়িতে যাওয়াটা কেমন দেখায় না। আইরিন জগ হাতে নিচে নেমে আসে পানি নেওয়ার জন্যে। আদনান দেখলে অবশ্য ওকে আসতে দিত না, নিজেই আসতো। জগ ভর্তি করে রেখে এক মগ কফি বানায় আদনানের জন্যে। মেয়ে হওয়ার পর থেকে আদনানের জন্য কফি বানানো হয়নি। জগ আর কফির মগ হাতে রান্নাঘর থেকে বের হতেই ফারজানা তালুকদার সামনে পড়েন। উনি আইরিনের হাতের দিকে তাকিয়ে বলেন, কফি কার জন্য? ইয়াদের আব্বুর জন্য। তুমি কেন কষ্ট করে বানাতে গেছো? আমাকে বা সীমাকে বললেই তো হতো। কফি বানানো আর কি এমন কষ্ট মা? এরপর থেকে কিছু প্রয়োজন হলে আমাকে, নয়তো কাজের মানুষ আছে তাদের বলবে। কষ্ট করে নিজে করতে যাবে না। যাও রুমে যাও। আইরিন রুমের দিকে এগিয়ে যায়। ফারজানা তালুকদার রান্নাঘরে প্রবেশ করেন আফসার তালুকদারের জন্য চা বানাতে। আইরিন রুমে এসে পানির জগ আর কফির মগ রেখে আদনানকে খুঁজে। বাথরুম থেকে তো বের হয়েছে, তাহলে গেল কোথায়? ইয়াদের আব্বু কোথায় আপনি? এখানেই। আইরিন ব্যালকনির দিকে তাকায়। দরজার কাছে এগিয়ে এসে দেখে আদনান ব্যালকনিতে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। অন্ধকার হওয়ায় আদনানের মুখ ভালোভাবে বোঝা যাচ্ছে না। আদনান আইরিনের দিকে তাকিয়ে ফোনে কথা বলছে। হাতের ইশারায় আইরিনকে কাছে ডাকে। আইরিন এক পা আগাতেই থমকে দাঁড়ায়। আদনানের মাথায় একটা ছোট লাল আলো এসে পড়েছে। আইরিন দ্রুত আশেপাশে নজর বুলে। আদনানের মাথায় লাল আলো পড়ার কারণ বুঝে উঠতে পারছে না। হঠাৎই কিছু একটা স্মরণ হতে চিৎকার করে আদনানকে সরতে বলে দ্রুত দরজার কাছ থেকে আদনানের কাছে আসে। আইরিন আদনানকে নিয়ে ঠাস করে নিচে পড়ে যায়। সাথে সাথে দেয়ালে শব্দ করে কিছু একটা গেঁথে যায়। আদনান সাথে সাথে উঠতে গেলে আইরিন ওকে টেনে ধরে অস্থির হয়ে বলে, উঠবেন না, শুট করে দেবো আপনাকে। কি বলেছ? কে শুট করবে? দেয়ালে শব্দ করে যেটা গাঁথলো ওটা বুলেট। আদনান চমকে উঠে বুলেটের কথা শুনে ফোন কুড়িয়ে দ্রুত টর্চ অন করে দেয়ালের দিকে ধরে। আসলে বুলেট গেঁথে আছে দেয়ালে। আদনান নিচ থেকে উঠতে চাইলেও আইরিন উঠতে দিচ্ছে না। আদনানকে শক্ত করে ধরে নিচেই পড়ে আছে। জান ছাড়ো, দেখতে তো দাও কোন কুত্তার বাচ্চার কত বড় কলিজা যে আমার বাড়ি এসে আমাকে খুন করতে চাইছে। আইরিন অস্থির হয়ে বলে, আপনি উঠবেন না, শুট করে দেবে আপনাকে। জান বুঝতে পারছো না কেন? পালিয়ে যাবে ওই শুটার। গার্ডদের কল করে বলুন শুটারকে ধরতে। মসজিদের ছাদ থেকে শুট করেছে মনে হচ্ছে। আদনান গার্ডদের ফোন করে। রিসিভ হতে ব্যস্ত কণ্ঠে বলে, সবাইকে নিয়ে মসজিদের আশেপাশে খোঁজ লাগান। আমার উপর একটু আগে শুট করা হয়েছে। শুটার বেশি দূর পালাতে পারেনি এখনো। বন্দুকে সাইলেন্সার লাগানো আছে, তাই শুট করার শব্দ হয়নি। ওকে স্যার, আমরা এক্ষুনি দেখছি। আদনান কল কেটে দিয়ে আইরিনকে নিয়ে হামাগুড়ি দিয়ে রুমে প্রবেশ করে ব্যালকনির দরজা লাগিয়ে দেয়। আইরিনের শরীর এখনো কাঁপছে থরথর করে। আদনান আইরিনকে শক্ত করে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, প্যানিক করছো কেন এভাবে? কিচ্ছু হয়নি আমার, শান্ত হও। আইরিন আদনানের মুখের দিকে মুখ তুলে তাকিয়ে কান্না করে দিয়ে থেমে থেমে বলে, আমি যদি আরেকটু পর রুমে আসতাম বা বেলকনিতে না যেতাম তাহলে কি হতো আপনার? ওরা আপনাকে কেড়ে নিত আমার কাছ থেকে। আমাদের সন্তানরা এতিম হয়ে যেত। আপনাকে ছাড়া কিভাবে বাঁচবো আমরা? আদনানকে শক্ত করে আঁকড়ে ধরে ঝরঝর করে কেঁদে দেয় আইরিন। আদনান আইরিনকে শক্ত করে বুকে চেপে ধরে নিশ্চুপ হয়ে থাকে। কদিন পর নির্বাচন। প্রচারণা শুরু আগামীকাল থেকে।
আর আজকে ওকে শ্যুট করার চেষ্টা করা হলো, তাও ওর বাড়িতে। কে মারতে চায় ওকে? এতদিনেও শত্রুকে খুঁজে পেল না। কে এত নিখুঁতভাবে ওর চোখের আড়ালে লুকিয়ে ওকে শেষ করতে চাইছে? এর আগে অনেকবার মারার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আইরিন জানে না আদনানের উপর গত 5 বছর ধরে কতবার অ্যাটাক হয়েছে। জান, তুমি বাচ্চাদের কাছে থাকো, আমি নিচ থেকে আসছি। আইরিনেরও শক্ত করে ধরে আদনানকে, দুদিকে মাথা নাড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, কোথাও যাবেন না আপনি, আমি আপনাকে কোথাও যেতে দেব না। আইরিনের কান্না দেখে আদনানের কলিজা ফালা হয়ে যাচ্ছে। ওর আইরিনের একটু মন খারাপও আদনানের সহ্য হয় না। আইরিন পারছে না আদনানের বুকে ঢুকে যেতে বা আদনানকে নিজের বুকে পুড়ে নিতে। যে কোনো একজন আরেকজনের বুকে ঢুকে গেলে অন্তত দুজনে একসাথে থাকতে পারবে সব সময়। আল্লাহ না করুক হঠাৎ কোনোদিনও যদি আদনান চিরতরে হারিয়ে যায়, তখন আইরিন বাঁচবে কিভাবে? আদনানের মতো করে ওকে কে ভালোবাসবে? কে ওকে আগলে রাখবে আদনানের মতো যত্ন করে? কে ওর অভিমান ভাঙাবে? আইরিন কার উপর রাগ দেখাবে? কার বাড়িতে ফেরার অপেক্ষায় রাত জেগে বসে থাকবে? আদনানের মতো করে কে জান ডাকবে ওকে? কে ওকে রাগিয়ে দিয়ে সুইটহার্ট ডাকবে? আদনানের কিছু হলে আইরিন পাগল হয়ে যাবে, নয়তো মরে যাবে। না, আদনান কিছুতে ওর কাছ থেকে হারিয়ে যেতে পারে না। আইরিন আদনানকে কোথাও যেতে দেবে না, সব সময় ওর কাছে রাখবে। তালুকদার আদনান লাকি হীন দুনিয়ায় আইরিন একদিনও নিঃশ্বাস নিতে চায় না। এই অসভ্য অভদ্র পুরুষকে ছাড়া আইরিন সত্যি বাঁচতে পারবে না, একদমই পারবে না। কোথায় যেতে দেবে না এই অসভ্য পুরুষকে। জান, বাইরে যাব না, নিচে যাব, আব্বুর কাছে। সত্যি বাইরে যাবেন না? না জান, সত্যি যাব না। আইরিনের মাথায় চুমু খেয়ে ওকে নিয়ে উঠে দাঁড়ায়। সেন্টার টেবিলের উপর থেকে পানির গ্লাসে পানি ঢেলে আইরিনকে খাওয়ায়, বিছানায় বসিয়ে দিয়ে বলে, জান, তুমি শুয়ে পড়ো, আমি অল্প সময়ের মধ্যে ফিরে আসব। বাইরে যাবেন না কিন্তু। যাব না জান। আইরিনকে আবার আদর করে দ্রুত রুম থেকে বেরিয়ে যায় আদনান। আইরিন ব্যালকনির দরজার দিকে তাকায়। আবার আরেকটু দেরি হলে কি হতো? আইরিনের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। আবার পাশে শুয়ে থাকা ছেলে মেয়ের দিকে তাকায়। আইরিনের 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। আবার আদনান নিচে এসে বাবাকে রুম থেকে বের করে খুলে বলে সবকিছু। আফসার তালুকদার সব শুনে আতঙ্কিত হয়ে পড়েন। ফারজানা তালুকদার ছেলের কথা শুনে শক। বাড়ির ভেতরে ওনার ছেলে সেফ না। আদনানের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে গার্ড কল করেছে। রিসিভ করে কানে ধরে বলে, পেয়েছেন কাউকে? কেউ নাই স্যার, আমরা সব জায়গাতেই খুঁজে দেখেছি, কোথাও কেউ নাই। এইটুকু সময়ের মধ্যে কোথায় লুকালো? স্যার, আমার আসার আগেই বোধহয় পালিয়ে গেছে। আচ্ছা, ফিরে আসুন আপনারা। ওকে স্যার। ফোন রেখে বাবার দিকে তাকিয়ে আদনান বলে, শুটার পালিয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাবে না এখন। ধরাছড় বাইরে চলে গেছে, থানায় কল করো। আদনান রুমে ফিরে আসে। পুলিশের সাথে কথা হয়েছে, ওনারা পুরো এলাকা খুঁজে দেখছেন এখন। বাকি যা করার সকালে করবে। আইরিন মেয়েকে খাওয়াচ্ছিলেন। আদনান আইরিনের পাশে শুয়ে পড়ে জড়িয়ে ধরে। আদনানের গা ঠান্ডা হয়ে রয়েছে। ইরিনা ঘুমিয়ে গেলে ওকে ছেড়ে ভালোভাবে ঢেকে দিয়ে আদনানের দিকে ফিরে শোয়। আদনানের ঠান্ডা গালে নিজের গরম হাত রেখে বলে, শুটারের খোঁজ পেয়েছেন? না জান, পালিয়ে গেছে। তুমি আর কখনো ব্যালকনিতে যাবে না, দিনেও না রাতেও না। ইয়াদকেও যেতে দেবে না। দরজা জানালা লাগিয়ে সবসময় পর্দা টেনে রাখবে। আপনি বাইরে যাবেন না। আমি পুরুষ মানুষ, বাইরে যেতেই হবে। অনেক রাত হয়ে গেছে, ঘুমাও যান। আপনার কোনো ক্ষতি যদি করে ফেলে? হায়াত আছে যতদিন ততদিন বেঁচে থাকবোই জান। হায়াত ফুরিয়ে গেলে ধরে বেঁধে রেখে কেউ রাখতে পারবে না। আর আমার ক্ষতি করা এত সহজ নাকি? তোমার ভালোবাসা, পরিবার সকলের দোয়া আর আল্লাহর দয়া রহমত আমাকে বারবার রক্ষা করেছে কোনো না কোনোভাবে। তোমাকে ভালোবাসার জন্য আমাকে আরও অনেক বছর বাঁচতে হবে জান। আইরিন আদনানের বুকে মুখ গুজে ওর বুকে লেপ্টে যায়। ইনভেস্টিগেশনের জন্য পুলিশ এসেছে তালুকদার বাড়িতে। আদনান আইরিন আর বাচ্চাদের গেস্ট রুমে রেখে এসেছে কিছু সময়ের জন্য। পুলিশ সদস্যরা চলে গেলে আবার বেডরুমে নিয়ে আসবে। দেয়ালের ভিতর থেকে বুলেট বের করা হয়। রাত থেকে দেয়ালে গেঁথেছিল বুলেটটা। মসজিদের ছাদের উপর থেকে শ্যুট করা হয়েছিল। শুটারের ফোন বেজে ওঠে। অপর পাশ থেকে কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে, ছোট একটা কাজ করতে পারিস না, আর বড় বড় ডায়লগ দিস। সামান্য একটা কাজ সেটাও করতে পারিসনি, তাহলে ওর বউকে মেরে দিতি। ওই এমপির 5 আত্মার মধ্যে 3 আত্মা ওর বউ, আর বাকি 2 আত্মা ওর 2 বাচ্চা আর ওর পুরো পরিবার। ওর বউ বাচ্চাকে শেষ করলে ওই এমপি এমনিতেই শেষ হয়ে যাবে। ওকে পাস, আর ওর বউ বাচ্চাকে যাকে পাবি তাকেই শেষ করে দিবি। নেক্সট মিশন যেন ফেল না হয়। সকাল সকাল নাস্তা সেরে তৈরি হয়ে নেয় আদনান। নির্বাচনের প্রচারণায় বের হবে একটু পরে। ইয়াদ দৌড়ে এসে আদনানের পা জড়িয়ে ধরে বলে, আব্বু, আমি তোমার সাথে যাব।
আদনান ছেলেকে কোলে তুলে নেয়, আদর করে বলে, তোমাকে জ্বালানোর জন্য বেঁচে থাকতে হবে। আমার সাথে গিয়ে কি করবে আব্বু? বাইরে শীত, তুমি বাড়িতেই থাকো। না, আমি যাব তোমার সাথে। তারপর সকলের সাথে মিছিল করব। মিছিলে কি বলবে? ইয়াদ ডান হাত মুঠো করে উঁচু করে ধরে, আপ ডাউন করতে করতে গলা ছেড়ে বলে, তোমার ভাই, আমার ভাই, লাকি ভাই, লাকি ভাই। ছেলের স্লোগান শুনে আদনান হা হা করে হেসে ওঠে। আইরিন মেয়েকে ফিডিং করাতে করাতে দুজনের দিকে তাকিয়ে আছে রাগে চোখে। আদনান নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলে, বিশ্বাস করো জান, আমি ইয়াদকে এই স্লোগান শেখাইনি। এই জন্যেই আমি রাজনীতি পছন্দ করি না। ভাইয়েরও ভাই, বন্ধুরও ভাই, বাপেরও ভাই, আবার ছেলেরও ভাই। এই ইয়াদ, উনি তোমার ভাই হয়? ইয়াদ দুদিকে মাথা নাড়াই। তাহলে ভাই বলছো কেন? বাবাকে কে ভাই ডাকে? ইয়াদ মুখ ছোট করে বলে, সোলাইমান চাচু তো আমাকে এটাই শিখিয়েছিল, তোমার ভাই, আমার ভাই, লাকি ভাই, লাকি ভাই। আবার ভাই বলছো? আব্বু চলো তো এখান থেকে। আইরিন আরো বেশি কটমট করে তাকায়। মেয়েকে খাওয়াচ্ছে তাই উঠে যেতে পারছে না। কেমন ছেলে হয়েছে। বাপকে বলছে ভাই। আদনান ছেলেকে বিছানায় বসিয়ে দিয়ে আইরিনের পেছনে, মেয়ে আর আইরিনের উপর দিয়ে ঝুঁকে ছেলেকে আবার আদর করে বলে, আব্বু, তুমি বাড়িতেই থাকো, আমি দ্রুত ফিরে আসব। তুমি বোন আর আম্মুকে পাহারা দাও, কেউ যেন ওদের কোনো ক্ষতি করতে না পারে। ওকে আব্বু, আমি আম্মুর বোনের বডিগার্ড। আদনান ছেলেকে আরো আদর করে। মেয়েকে আদর করার ফাঁকে বউকেও আদর করে। আইরিন আদনানের মুখের দিকে তাকিয়ে বলে, সাবধানে থাকবেন, কোনো কিছু হলে কিন্তু খবর আছে আপনার। কিচ্ছু হবে না জান, তুমি রিল্যাক্স থাকো। আদনান বেরিয়ে যায় এই রুম থেকে। ইয়াদ মায়ের হাত টেনে বলে, আম্মু এইদিকে গুলো। আইরিন ছেলের গালে হাত বুলিয়ে বলে। ইয়াদ গাল ফুলিয়ে বলে, বোনের খাওয়া শেষ হলেই ঘুরছি আব্বু, একটু অপেক্ষা করো। তাহলে আমি তোমার পাশে আসি? না, পড়ে যাবে এপাশ থেকে। বোনের খাওয়া প্রায় শেষ, একটু অপেক্ষা করো বাবা। ইয়াদ গাল ফুলিয়ে বলে, তুমি বোনকে বেশি ভালোবাসো, আমাকে বাসো না। আইরিন ছেলের মাথা ধরে নিজের ঘাড় আর কাঁধের মাঝখানে আলতোভাবে চেপে ধরে। ছেলের গালের সাথে গাল ঠেকিয়ে আদুরে গলায় বলে, আমি তো আমার আব্বুকেই বেশি ভালোবাসি। বোন তো ছোট, বোঝে না কিছু। না খাওয়ালে তো কান্না করবে বাবা। বোন এক্ষুনি ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে গেলেই ওকে ছেড়ে আমি তোমাকে জড়িয়ে ধরবো। একটু অপেক্ষা করো বাবু। ইয়াদ মায়ের ঘাড়ে আর কাঁধে থুতনি ঠেকিয়ে বসে রইল। আইরিন ব্ল্যাঙ্কেট টেনে ছেলের গা ঢেকে দেয়। মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এক আত্মীয় বেশ কয়েক মাস আগে তালুকদার বাড়িতে বেড়াতে এসে ইয়াদকে বলেছিল, তোমার আম্মুর পেট থেকে বাবু হলে তোমাকে আর কেউ ভালোবাসবে না। তোমার আম্মু আর তোমাকে আদর করবে না, ভালোবাসবে না, শুধু বাবুকে আদর করবে আর ভালোবাসবে। এই কথাগুলো ইয়াদের বাচ্চা মনে ব্যাপক প্রভাব ফেলে। তখন থেকে ওর ছোট্ট মস্তিষ্কে এই কথাগুলো ঘুরপাক খায়। বাচ্চাকে কখনো এই ধরনের কথা বলতে নেই, সেটা অনেক মানুষ বুঝতেই চায় না। তারা মজা করার জন্য বললেও এই কথাগুলো যে একটা বাচ্চার উপর কতটা প্রভাব ফেলে সেটা কখনোই বোঝার চেষ্টা করে না। বলতে পারলেই যেন বেঁচে যায়। বাড়ির সবাই শত চেষ্টা করেও ইয়াদের মস্তিষ্ক থেকে এই কথাগুলো বের করতে পারেনি। মেয়ে ঘুমিয়ে যেতেই ওকে ছেড়ে ভালোভাবে ঢেকে দিয়ে ছেলের দিকে ফেরে আইরিন। ছেলেকে শুইয়ে বুকে আঁকলে ধরে চুমু খায় সারা মুখে। ছেলের গাল টেনে নাকে নাক ঘষে বলে, মা তোমাকে বেশি ভালোবাসে আব্বু। তুমি প্রথম তোমার মাকে মাতৃত্বের স্বাদ দিয়েছো, তাই তুমি তোমার মায়ের কাছে বিশেষ একজন। তোমার বোন আমাদের তিনজনকে পূর্ণ করেছে। আমি তোমাকেও ভালোবাসি, তোমার বোনকেও ভালোবাসি। তোমরা তিনজনই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আম্মুর তোমাকে সব সময় ভালোবাসে, তোমার উপর রেগে থাকলেও তোমাকে ভালোবাসে। আর কখনো এইসব বলবে না, আর হ্যাঁ, মনেও করবে না কখনো, ঠিক আছে? ইয়াদ এতক্ষণ মন দিয়ে মায়ের কথা শুনছিল। মায়ের শেষ কথাগুলো শুনে মাথা নাড়ায় আইরিন। আবারও চুমু খায় ছেলের কপালে। রাত 12টার পর রুমে ফিরে আসে আদনান। দরজা লাগিয়ে বিছানার কাছে এগিয়ে এসে দুই হাতে নিজের মাথার চুল খামচে ধরে দাঁড়ায়। এভাবে চলতে থাকলে কিভাবে হবে? দুই ভাই বোন মিলে ওর বউকে নিয়ে নিয়েছে, একজন এপাশে একজন ওপাশে। বউকে জড়িয়ে ধরে ঘুমাবে তাও পারে না। এই দুঃখ কোথায় রাখবে? জান, ঘুমিয়ে পড়েছ? ঘুম ঘুম চোখের পাতা টেনে তুলে আদনানের দিকে তাকায় আইরিন। ঘুম জড়ানো গলায় বলে, কি হয়েছে? আমি কোথায় ঘুমাবো? প্রত্যেকদিন যেখানে ঘুমাই সেখানেই। ছেলের পেছনে শুয়ে পড়ুন। আমি ওখানে শুতে পারবো না। কতদিন হয়ে গেছে জড়িয়ে ধরে ঘুমাই না। জড়িয়ে ধরতে নিষেধ করেছে কে? ছেলেকে জড়িয়ে ধরে ঘুমান। আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। ফ্লোরে বিছানা করে ঘুমান চুপচাপ। তুমি নিচে আমার সাথে ঘুমাবে? না। হ্যাঁ, আমি একা একা থাকতে পারবো না। তাহলে ছেলের পাশে চুপচাপ ঘুমান।
আদনান বিছানায় উঠে আসে, সাবধানে আস্তে ধীরে ছেলেকে আইরিনের পাশ থেকে সরিয়ে শোয়ায়। নিজে শুয়ে পড়ে বউ আর ছেলের মাঝখানে। খুশি হয়ে আইরিনকে জড়িয়ে ধরে বলে, হয়ে গেছে জান। এখনই ঘুম থেকে জেগে যাবে কে? আপনার বাপ। উঠবে না, কথা না বলে চুপ করে এদিকে ফেরো এখন। আইরিন আদনানের দিকে ফিরে শোয়, একে অপরকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে যায়। দুজন প্রায় ঘুমিয়ে পড়েছিল, এমন মুহূর্তে ইয়াদ কেঁদে ওঠে ঘুম থেকে। চোখ বন্ধ রেখে বাবার পিঠে খামচে ধরে মাকে খুঁজে না পেয়ে কান্নার শব্দ বাড়িয়ে দিয়ে আম্মু আম্মু বলে ডাকতে শুরু করে। সারাদিন আব্বু আব্বু করে আর রাত হলে আম্মু আম্মু। রাতে এমনিতে ঘুম থেকে উঠে না খুব একটা, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে ঘুমের মাঝেই যেন কিভাবে বুঝতে পেরে যায় একটু দেরি হলেও ঘুম থেকে উঠবেই। ইয়াদ ঘুমের ঘরে নড়াচড়াও করে খুব কম। ছাড়ুন আর ওকে এই পাশে আনুন। আদনান বউকে ছেড়ে ছেলের দিকে ফিরে ওকে তুলে দুজনের মাঝখানে শোয়াতে শোয়াতে বলে, 2 দিন পর করবে বিয়ে, আর এখনো রাতে ঘুমতে করে আম্মু আম্মু বলে কাঁদে। নিজের বউ নেই বলে বাপকে বউ ছাড়া করে রাখবে। পূর্বের ন্যায় এবারেও বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়েছে তালুকদার আদনান লাকি। তালুকদার বাড়ির সবাই খুশি, সকলের এটাই ধারণা ছিল এবারেও আদনান বিজয়ী হবে। শেখ বাড়ির সবাই একটু আগেই বাড়িতে ফিরে গেছে। ওনারা আদনানকে অভিনন্দন জানাতে এসেছিলেন রাতে। খাওয়া দাওয়া সেরে ছেলেকে কোলে নিয়ে রুমের দিকে আগায় আদনান। ইয়াদও আজকে এখনো ঘুমায়নি। আইরিন মেয়েকে নিয়ে রুমে রয়েছে। ওকে আজকে কেউ নিচে আসতে দেয়নি ঠান্ডায়। ওর ঠান্ডা লাগলে বাচ্চা মেয়েটারও ঠান্ডা লেগে যাবে। আদনান রুমে এসে ছেলেকে শুইয়ে ঢেকে দেয়। ঘুমন্ত মেয়েকে আদর করে। ছেলের সামনে বউকে আদর করতে পারছে না বেচারা। দরজা লাগিয়ে দিয়ে লাইট অফ করে বিছানায় উঠে ইয়াদকে তুলে নেয় নিজের বুকের উপর, নিজে আইরিনের গা ঘেঁষে। আইরিন আদনানের বাহুর উপর মাথা রেখে ছেলে আর স্বামী দুজনকে জড়িয়ে ধরে। ও জড়িয়ে না ধরলে তো আবার ইয়াদ ঘুমাবে না। আদনান মাথা ঘুরিয়ে আইরিনের মাথায় চুমু খায় নিঃশব্দে। আইরিন মুখ তুলে তাকাতে ওষ্ঠজোড়ায় চুমু খায়। আইরিন নিজেও একটা চুমু খায়। আদনান খুশি হয়ে পরপর আরও কয়েকটা চুমু খায়। আইরিন নিঃশব্দে হেসে মুখ নামিয়ে নেয়। আদনান বুকের উপর ছেলেকে আগলে রেখে অন্য হাতে নিজের জানকে আগলে রাখে। মেয়েটা ঘুমিয়ে আছে, তাই তাকে ডিস্টার্ব করতে চায় না। সময় গড়িয়ে গেছে 2টা বছর। ইরিনার 2 বছর বয়স পূর্ণ হয়েছে কিছুদিন আগে। ইয়াদের বয়স 6 পেরিয়ে গেছে। ইয়াদ যেমন বাবা ভক্ত, ইরিনা তেমন মা ভক্ত হয়েছে। আইরিনকে পাগল বানানোর জন্য 3 জন সর্বদাই প্রস্তুত। 2 ভাই বোন মিলে যতটা না পাগল বানায় তার চেয়ে বেশি পাগল বানায় আদনান। আদনান এখনও আইরিনকে রাগিয়ে দেয় কারণে অকারণে। আইরিনও রেগে গিয়ে আগের মতোই রাগ ঝাড়ে আদনানের উপর। 2 ছেলে মেয়ে মিলে বিছানার 12টা বাজিয়ে রেখে গেছে। আইরিন রুমে এসে বিছানার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। 2 ভাই বোনের জন্য কখনোই বিছানা পরিপাটি থাকে না। বিছানা গোছাতে ব্যস্ত হতেই আদনান রুমে প্রবেশ করে। নিঃশব্দে আইরিনের পেছনে এসে দাঁড়ায়। ঘাড় এগিয়ে কানের কাছে মুখ নিয়ে আচমকা বলে ওঠে, সুইটহার্ট কি করছো? চমকে উঠে আইরিন, ভয় পেয়ে গেছে বেচারি। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নেয়। আদনান পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ভয় পেয়েছো সুইটহার্ট? অশুভ লোক, ছাড়ুন আমায়। ভয় দেখিয়ে আবার জিজ্ঞেস করছেন ভয় পেয়েছি কিনা। সুইটহার্ট আমি তো ভয় দেখাইনি। ছাড়ুন আমায়। আদনানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইরিন। আদনান আরো শক্ত করে জড়িয়ে ধরে। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। ইয়াদ আর ইরিনা চলে আসবে। এখন কেউ আসবে না সুইটহার্ট। কাজ করছি তো, ছাড়ুন। আমাকে ভালোবাসা আর আদর করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই সুইটহার্ট। ছেলে মেয়ে দুজনকে তো হাওয়া বড় করেছে, তাই না? এই দুজনের যন্ত্রণায় বউটাকে ঠিকমতো আদরও করতে পারি না, কাছেও পাই না। এভাবে চলতে থাকলে কিভাবে হবে সুইটহার্ট? বাঁচবই মাত্র অল্প কিছু বছর, তার মধ্যে এরকম তো চলতে দেওয়া যায় না, তাই না? দুজন নিয়ে আপনারা তো আফসোস, আর আপনি কিনা। আইরিনকে থামিয়ে দেয় আদনান। আইরিনের ঘাড়ে মুখ গুজে বলে, আদনানের যাই বলো না কেন জান, আমার আরো অনেকগুলো বাচ্চা চাই। 2 জন দিয়ে হচ্ছে না। কি হচ্ছে না? বাড়ি ভর্তি হচ্ছে না। মানে কি? আপনি ছেলে মেয়ে দিয়ে বাড়ি ভর্তি করতে চাইছেন? হ্যাঁ সুইটহার্ট। জীবনেও না, আর একজনও বাচ্চা হবে না। এই দুজনই শেষ। না সুইটহার্ট, এভাবে বলো না, আমার আরো অনেকগুলো বাচ্চা লাগবে। পরিবার পরিকল্পনার স্লোগান মনে নেই? 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই ভালো হয়। আমাদের দুজনের হয়ে গেছে, আর প্রয়োজন নেই। নো নো সুইটহার্ট, আমি আমার এই বংশে একটা রেকর্ড করতে চাই। আমি সর্বোচ্চ বাচ্চা জন্ম দিয়ে রেকর্ড করব তালুকদার বংশে। আপনার দাদার দাদার 18 জন সন্তান হয়েছিল। তাহলে আমার 19 জন হবে। আমাকে মারতে চান? তোমাকে মারতে চাইবো কেন সুইটহার্ট? 19 জন সন্তান জন্ম দিয়ে বেঁচে থাকবো নাকি? থাকবে, অবশ্যই থাকবে। আমি আছি তো, কিছু হবে না তোমার।
আপনি আছেন বলেই তো কিছু হওয়ার সম্ভাবনা বেশি। কিছু হওয়ার মধ্যে তুমি শুধু প্রেগনেন্ট হবে, এই দুটোকেই সুইটহার্ট। ছাড়ুন আমায়, অসভ্য লোক। বলো আবার বাবা হচ্ছে কবে? 2 সন্তানের বাবা হয়ে গেছেন, তাই আর হবেন না। আমার আরো 20 জন লাগবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে আপনার নামে মামলা করবে, দেশে অতিরিক্ত জনগণ বাড়ানোর জন্য। আমি তালুকদার আদনান লাকি, বউকে ভয় পাই না। পেতে হবে না, ছাড়ুন আমায়। সুইটহার্ট, আমি কিন্তু সত্যি সত্যি আবার বাবা হতে চাই। মাথা খারাপ আপনার? মেয়েটা এখনো ছোট। মেয়ে বড় হয়ে গেলে তারপর হবে। না। আদনানের হাত সরিয়ে দেয় আইরিন। আদনানকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলে, আপনি আসবেন না আমার কাছে, দূরে থাকুন। একটা মানুষ এতটা নির্লজ্জ কি করে হয়, মাথায় ধরে না আমার। এ নাকি আবার এমপি। আমি হলে তো জীবনেও আপনাকে মনোনয়নপত্র দিতাম না। এমন একটা মানুষ পরপর 2 বার কিভাবে এমপি হলো আমি বুঝতেই পারি না। শ্বশুর আর দাদা শ্বশুরকে চা দিয়ে আদনানের হাতে কফির মগ তুলে দেয়। ইয়াদের হাতে মিল্কশেক ধরিয়ে দিয়ে এরিনাকে কলা খাওয়াতে শুরু করে। ফারজানা তালুকদার আমিরা শ্বশুর বাড়িতে গেছেন, সকালে ফিরবেন আগামীকাল। রেশমা তালুকদার ছোট ছেলের বাড়িতে গেছেন একটু আগে, ফিরে আসবেন সন্ধ্যার আগেই। আফতাব তালুকদার বাড়িতে প্রবেশ করেন। ইরিনা ছোট দাদাকে দেখে সোফা ছেড়ে নেমে ছোট ছোট পায়ে দৌড়ে যায় তার দিকে, দাদা দাদা ডেকে। আফতাব তালুকদার ঝুঁকে ইরিনাকে কোলে তুলে নেন। আদর করতে করতে সোফার দিকে এগিয়ে আসেন, বসেন বড় ভাইয়ের পাশে। আইরিন চাচা শ্বশুরের দিকে তাকিয়ে বলে, কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই এখানে, মা কোথায়? দাদি তো আপনাদের বাড়িতেই গেছে। ও, আমি তো বাড়িতে যাইনি এখন, তাই জানতাম না। সীমাপু 1 কাপ চা দিয়ে যাও তো ছোট আব্বার জন্য। নিয়ে আসছি ম্যাম। আম্মু আমার কাছে আসো, খাওয়া শেষ হয়নি তোমার? ইরিনা দুদিকে মাথা নাড়িয়ে বলে, খাবো না, খাবো না, না না না। ওর কথা শুনে সবাই শব্দ করে হেসে ওঠে। আইরিন মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। ইরিনা দাদার কোল থেকে নেমে বাবার কোলে উঠে বসে, কফির মগের দিকে তাকিয়ে আধো বলিতে আবারও বলে, খাবো, এটা খাবো না, খাবো তুমি খেতে পারবে না আম্মু? না না, খাবো ইরিনা আমার কাছে আসো, কলা খাও। না, ওটা পটা। কি খাবে তাহলে? ইরিনা বাবার হাতে থাকা কফির মগের দিক দেখিয়ে বলে, কপ কপ খাবো। ওর কপ কপ শুনে আদনান হো হো করে হেসে ওঠে, সাথে বাকিরাও। আদনান মেয়ের গালে চেপে চেপে চুমু খেয়ে বলে, বাবা এটা কপ না, কফি। কপি? কফি। কটি? আদনান আগের চেয়েও জোরে হেসে ওঠে, হাসতে হাসতেই বলে, কফি। কটি? চা। টা চা। টা কফি। কটি? ফি। পি? 3 বাপ ছেলে চা কি খাবে? হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হয়েছে 3 জনের। আইরিন নিজেও হাসছে, ইয়াদও হাসছে। আদনান নিজের হাসি বহু কষ্টে চেপে রেখে আবার বলে, আম্মু বলো কফি খাবো। কটি খাবো? কফি না, কফি কফি। কটি না, কটি কপি। তিও না, পিও। এটা ফি, কফি। টিনা পিনা? দ্রুত বলতে গিয়ে পরেরগুলো কি বলেছে তাও স্পষ্ট। ইরিনা অনেক কিছু স্পষ্ট বলতে পারলে আবার অনেক কিছু স্পষ্ট বলতে পারে না। ওকে ফুপু বলতে বললে বলে পুপু। ইরিনা টি টেবিলের উপর রাখা কফির মগ দেখিয়ে বলে, বাবা, ওটা খাবো। আইরিন না করে বলে, কফি খাওয়াবেন না ওকে? সেদিন না করার পরেও খাইয়েছেন, এখন লোভ হয়ে গেছে কফি খাওয়ার। আফতাব তালুকদার বলেন, গরম কফি কিভাবে খেলে ও? একবার বলেছিল বাবা খাবো, আর তার দরদি বাবা কফি অন্য মগে ঢেলে ঠান্ডা করে খাইয়ে দিয়েছে। এখন কফি দেখলেই খাবো খাবো করে। ব্ল্যাক কফি বানিয়ে খাইয়ে দেবে একদিন, তাহলে আর খাবে না। সেটাই ভাবছি আমিও। আদনানের কাছে ইরিনাকে রেখে ইয়াদকে ঘুম পাড়াতে যায় আইরিন। কিছুদিন ধরে ইয়াদকে আলাদা রুমে রাখে। এক বিছানায় 4 জনের শোয়া কষ্ট হয়ে যায়। ইয়াদ কিছুতেই আলাদা রুমে থাকবে না। ওকে অনেক বোঝানোর পর আলাদা রুমে থাকতে রাজি করানো গেছে। তবুও আইরিনকে ঘুম পাড়িয়ে রেখে আসতে হয়। একবার ঘুমিয়ে গেলে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আদনান বিছানায় শুয়ে মেয়েকে বুকের উপর বসিয়ে রাখে। ইরিনা বাবার মুখের দিকে তাকিয়ে আধো বলিতে অস্পষ্ট স্বরে অনেক কিছু বলছে। আদনান বুঝতে না পারলেও মাথা নাড়িয়ে নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ করছে মেয়ের সাথে। ইরিনা একটু থেমে শ্বাস নেয়। আদনান পলক্ষীন মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। ব্ল্যাঙ্কেট দিয়ে মেয়ের পার মোজা পর্যন্ত ঢেকে রেখেছে। গায়ে এখনও লাল টুকটুকে সোয়েটার, মাথা কান ঢেকে লাল টুকটুকে টুপি পরিয়ে রেখেছে। ফোলা ফোলা ধবধবে গাল, গোলাপি ওষ্ঠজোড়া আর ছোট ছোট চোখ জোড়ায় শুধুই মায়া।
আদনান যতবার মেয়ের দিকে তাকায় ওর হৃদয়ে প্রশান্তিতে ভরে যায়। মেয়ে তো নয়, যেন একটা পুতুল। কি সুন্দর করে কথা বলে, যখন কান্না করে তখন আরো বেশি আদুরে লাগে। ছেলে যেমন রাগী জেদি হয়েছে, মেয়েটা তেমনই শান্ত হয়েছে। আইরিন কখনো যদি চোখ গরম করে তাকায়, সাথে সাথে ঠোঁট উল্টে ফুপিয়ে ওঠে। চোখ জোড়া ভরা বিলের ন্যায় ভরে ওঠে। বাবা হ্যাঁ বাবা বলো। বাইলে দরজার দিকে হাত দিয়ে দেখিয়ে বলে। আদনান মেয়ের গাল ছুঁয়ে বলে, বাইরে কেন বাবা? ঘুরতে এখন তো রাত, এই রাতের বেলা কোথায় ঘুরতে নিয়ে যাব? বাইলে তোমার আম্মু মারবে এই রাতের বেলা আর ঠান্ডার মধ্যে বাইরে গেলে। আম্মু যাবো আবার আম্মুর কাছে কেন? ঠোঁট উল্টে কেঁদে দিয়ে বলে, দুধু খাবো। ইশকি আদুরে লাগছে দেখতে। আদনান শোয়া থেকে উঠে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে বলে, কেঁদো না বাবা, তোমার আম্মু একটু পরে চলে আসবে। দুধু খাবো দুধু। আদনান কোনো রকমে মেয়ের কান্না থামাতে সক্ষম হয়েছে। মেয়েকে নিয়ে রুম জুড়ে হাঁটছে আর মেয়ের সাথে কথা বলছে। ইরিনা চুপচাপ বাবার কথাগুলো শুনছে। আদনান দরজার দিকে তাকিয়ে বলে, মায়ের কথা মনে করিয়ে দিয়ে তো ভুল করলাম। রিনা বাবার কাঁধ থেকে মাথা তুলে বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। আদনান আবারও ডাকে, সুইটার দ্রুত আসো। ইরিনা বাবার কপি করে ডাকে। তুই তার টাটা আতো। মেয়ের কথা শুনে শব্দ করে হেসে উঠে আদনান। মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, সুইটার তাড়াতাড়ি আসো। তুই তার দুটো আতো। জান আসো। ডান আতো জান। ডান। সুইটার। তুই তার আইরিন। আইরেন। আইরিন আসো। আরে না তো। ইরিনা। ইলিনা ইরিনা। ইলিনা। সুইটার। তুই তার আমার জান দ্রুত আসো। আমার ডান দুটো আতো। আদনান এবার আরো জোরে হেসে ওঠে। বাবার সাথে ইরিনা নিজেও হাসে। আদনান মেয়েকে চেপে ধরে চুমু খায়। আমার টিয়া পাখিটা। টিয়া পাখি কো। তুমি তো আমার টিয়া পাখি, আমার ইরিনা পাখি। আইরিন রুমে প্রবেশ করে। আদনান আইরিনকে দেখে বলে, সুইটার চলে এসেছ? আমরা তো তোমার অপেক্ষায় তৃষ্ণাক্ত হয়ে গেছে। আইরিন দরজা লাগাতে লাগাতে বলে, ইরিনা কাঁদলো কেন তখন? দুধু খাবে? ইরিনা মায়ের দিকে তাকিয়ে বলে, তার দুধু খাবো। আইরিন রেগে তাকায় আদনানের দিকে। আদনান দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি কিছু জানি না সুইটার। আপনি জানেন না? কতবার বলেছি ছেলে মেয়ের সামনে যান সুইটহার্ট এগুলো বলে সম্বোধন করবেন না। জানেন না, অথচ বলছেন আমি কিছু জানি না সুইটহার্ট। আপনি না জানলে কে জানে? হ্যাঁ, মুখ ফুসকে বেরিয়ে গেছে জান। আপনার মুখ সেলাই করে দেবো আমি, অসভ্য লোক একটা। ডান দুধু খাবো। মুখ বন্ধ রাখো বাবা, তা না হলে তোমার মা আমার গলা চেপে সারা জীবনের জন্য মুখ বন্ধ করে দেবে। কেন? আদনান আইরিনের মুখের দিকে তাকিয়ে নিজের মুখ বন্ধ করে রাখে। এখন আর একটা কথাও বলবে না। আইরিন আদনানের কোল থেকে ইরিনাকে নিজের কোলে তুলে নেয়। ফ্রেশ করিয়ে এনে বিছানায় বসায়। টুপি আর সোয়েটার খুলে দিয়ে নিয়েও যেও বিছানায় উঠে শুয়ে পড়ে। মেয়েকে বুকে টেনে এনে খেতে দেয়। ইরিনা বারবার গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দিচ্ছে। আইরিন গায়ের উপর তুলে দিয়ে চেপে ধরে রেখে বলে, খাও আর চুপচাপ ঘুমাও, নয়তো খেতে দেবো না কিন্তু। খেতে দেবে না শুনে ইরিনা মায়ের বুকে আরো চিপকে যায়। আদনান বিছানায় উঠে আইরিনের শরীর ঘেঁষে শুয়ে পড়ে। জড়িয়ে ধরে আইরিনের পায়ের উপর পা তুলে দেয়। বাবার হাতের ছোঁয়া পেয়ে ইরিনা বাবার হাত ধরে। খাওয়া বন্ধ করে মুখ তুলে তাকায়, কিন্তু বাবাকে দেখতে পায় না। কি হলো? বাবা। হ্যাঁ, ঘুমাও এখন। ইরিনা খাওয়া শুরু করে। আবার খেতে খেতে বাবার হাতের সাথে খেলতে থাকে। আইরিন ঘাড় ঘুরিয়ে আদনানের মুখের দিকে দেখার চেষ্টা করে বলে, এরকম করলে ও ঘুমাবে নাকি? হাত সরান আপনার। আদনান হাত সরিয়ে নেয়। ইরিনা বাবার হাত খুঁজে না পেয়ে খাওয়া বন্ধ করে আবার মুখ তুলে তাকায়। আম্মু বাবা চলে গেছে, ঘুমাও এখন। বেশ কিছুক্ষণ পর ঘুমিয়ে যায় ইরিনা। ওকে ভালোভাবে ঢেকে দিয়ে চিত হয়ে শোয় আইরিন। আদনান যেন এই সময়টারই অপেক্ষা ছিল। এতক্ষণ আইরিন কিছু বুঝে ওঠার আগে আদনান ওর বুকের উপর উঠে যায়। ঘাড়ে মুখ গুজে বলে, অবশেষে ঘুমালো। এখন আপনিও ঘুমান আর আমাকেও ঘুমোতে দিন। কিসের ঘুম? কোনো ঘুম নেই এখন সুইটার। সরুন আমার উপর থেকে। না। বুড়ো হয়ে যাচ্ছেন, খেয়াল আছে? আগেও এমন ছিলেন, এখনো দেখছি তেমনই আছেন। এখন তো পরিবর্তন হওয়া উচিত। কোথায় বুড়ো হয়েছি সুইটার? একটা চুলও সাদা হয়নি, আর তুমি আমাকে বুড়ো বানিয়ে দিচ্ছ। বয়স তো আর কম হয়নি।
কতই বা বয়স হয়েছে? অনেক। এখন সরুন আমার উপর থেকে। হুম, যান, ডিস্টার্ব করো না। আইরিন চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস ছাড়ে। এই লোক কি জীবনে ভালো হবে না? সেই শুরু থেকে এখন পর্যন্ত যদি একটু পরিবর্তন হতো তাহলেও একটা কথা ছিল। না পরিবর্তন হয়েছে তো আগের চেয়েও বেশি উন্মাদ হয়ে গেছে। ঘাট থেকে মুখ তুলে একটু উঁচু হয় আদনান। আইরিনের মুখে বরাবর হয়ে ঘোর লাগা স্বরে বলে, জান, নিসময় তোমার আসক্তি। তোমার আসক্তিতে আসক্ত আমি, জান। তোমার সংস্পর্শে আসলে নেশা ধরে যায়, মাতাল মাতাল লাগে, নিজেকে সামলাতেই পারি না সেই প্রথম থেকেই। ইয়াদ বাবা মায়ের বিছানায় চিত হয়ে শুয়ে আছে। ওর পেটের উপর বসে আছে ইরিনা। দুই ভাই বোন নিজেদের মতো খেলছে আর কথা বলছে। আইরিন ছেলে মেয়ের কাপড় চোপড় ভাঁজ করে রাখছে আর দুই ভাই বোনকে দেখছে। ইরিনা উঠে দাঁড়িয়ে আবারও ধপাস করে বসে পড়ে ইয়াদের বুকের উপর। ব্যথা পেয়ে ইয়াদ চিৎকার করে উঠে আম্মু বলে। ইরিনা খিলখিল করে হেসে উঠছে। আইরিন দ্রুত মেয়েকে ছেলের উপর থেকে সরিয়ে নেয়। ছেলেকে টেনে তুলে বসে আদর করতে করতে মেয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়াকে ব্যথা দিলে কেন এভাবে? ইরিনার হাসি বন্ধ হয়ে গেছে। মায়ের জোরে বলা কথা শুনে দুই চোখ ভরা বিলের ন্যায় ভরে উঠেছে। ঠোঁট উল্টে দিয়ে ফুপিয়ে উঠে মুহূর্তে দু চোখ বেয়ে জলপ্রপাতের ন্যায় জল গড়িয়ে পড়তে শুরু করে। কাদার কথা কার আর কাঁদছে কে? ইরিনাকে টেনে এনে বুকের সাথে মিশিয়ে নিয়ে আদর করতে করতে বলে। বকা দিইনি তো আম্মু, কাঁদছো কেন? ইরিনা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে, বোকা। না, বকা দিইনি তো। কান্না করে না বাবা, শান্ত হও, কিছু হয়নি, বকা দিইনি। ইয়াদ বোনের পিঠে হাত বুলিয়ে বলে, আম্মু বোকা। ইরিনা মায়ের কাছ থেকে ভাইয়ের কাছে চলে আসে। ভাইয়ের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আম্মু যাবো। আইরিন ছেলে মেয়ের দিকে তাকিয়ে বলে, একজনকে কিছু বলা যায় না তার আগেই আব্বুকে বলে দেবে। আরেকজনের দিকে তাকানোই যায় না, কেঁদে কেটে বন্যা বানিয়ে ফেলে। ইয়াদ বোনকে শান্ত করায়। কান্না করার কারণে ইরিনার চোখ মুখ লাল হয়ে গেছে। ইয়াদ বোনের গাল দুটো মুছিয়ে দিয়ে অসংখ্য চুমু খায়। ভাইয়ের আদর পেয়ে খিলখিল করে হাসতে থাকে ইরিনা। ওকে আরও হাসানোর জন্য ইয়াদ সুড়সুড়ি দিতে শুরু করে। হাসতে হাসতে লাফাতে শুরু করে ইরিনা। আইরিন দুজনের দিকে তাকিয়ে হাসছে। এই দুজনার ভালোবাসা যেন সারা জীবন এমনই থাকে। ইয়াদ সুড়সুড়ি দেওয়া বন্ধ করে। ইরিনা শোয়া থেকে উঠে বসে ভাইকে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করে। ইয়াদ হাসতে হাসতে চিত হয়ে শুয়ে পড়ে। আবার ইরিনার বুকের উপর উঠে বসে গলায় আর ঘাড়ে সুড়সুড়ি দিতে থাকে দুই হাত দিয়ে। ইরিনা আদনানের বুকের উপর উঠে বসে লাফায়। আজকে সেরকমই ভাইয়ের বুকের উপর উঠে লাফ দিয়ে ফেলেছে। ও তো বুঝতে পারেনি ওর বাবা বড় মানুষ, তাই ব্যথা পায় না। ভাই তো ছোট, তাই ব্যথা পেয়েছে। মাঝে মধ্যে ইয়াদের বুকের উপর উঠে লাফিয়ে ওঠে, ফলস্বরূপ ব্যথা পেয়েছে, চেয়ে উঠে ইয়াদ। পেরিয়ে গেছে বেশ কিছুদিন। কয়েকদিন ধরে ইরিনা সত্যি জ্বর। ওষুধ খাচ্ছে কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না। ওষুধের রিয়াকশন শেষ হতে আবারও জ্বর চলে আসে। মেয়েটার ফর্সা শরীর লাল হয়ে গেছে জ্বরের তীব্রতায়। আইরিন মেয়ের গা মুছিয়ে দেয় টাওয়েল ভিজিয়ে। মেয়েটা কয়েকদিন ধরে ওকে একদম ছাড়ছে না, কিছু খেতেও চায় না, বারবার দুধু খাবো করে। আদনান রুমে ফিরে আসে। আইরিন শুয়ে শুয়ে মেয়েকে বেস্ট ফিডিং করাচ্ছে। আদনান ফোন আর ওয়ালেট পকেটে ভরে নেয়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে বিছানার পাশে এসে দাঁড়ায়। ওকে দাও এখন। ইরিনা মাকে ছেড়ে যেতে চায় না। মাকে আঁকড়ে ধরে মায়ের বুকেই থাকতে চায়। মায়ের বুকে থাকতে ওর ভালো লাগছে। মায়ের বুক থেকে টেনে আদনান কোলে তুলে নিতে জোর করে কেঁদে ওঠে মেয়েটা। একটু পরেই ফিরে আসবে বাবা, ডাক্তার না দেখালে সুস্থ হবে কিভাবে? কেঁদো না বাবা। ইরিনা আম্মু আম্মু বলে কাঁদতে থাকে। আদনান ওকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে রুম থেকে বেরিয়ে যায়। আইরিন ওদের পেছন পেছন রুম থেকে বের হয়। ইয়াদ গেছে কিন্ডার গার্ডেনে, ফিরবে কিছুক্ষণ পরে। হসপিটালে নিয়ে ইরিনা জ্বর পরীক্ষা করে আজকে ওষুধ আনবে। কদিনই শুকিয়ে গেছে মেয়েটা। এত এত ওষুধ খাওয়ালেও কিছুতেই সুস্থ হচ্ছে না। মেয়ের চিন্তায় বাবা মায়ের খাওয়া বন্ধ হয়ে গেছে প্রায়। নিচে নামতে নামতে ইরিনার কান্না বন্ধ হয়ে গেছে। বাবার কাঁধে মাথা রেখে নিশ্চুপ হয়ে শুয়ে আছে। ড্রাইভার গাড়ি বের করে ওদের দুজনের অপেক্ষায় রয়েছে। সাবধানে যাবেন। আচ্ছা, তুমি ভেতরে যাও। আদনান মেয়েকে নিয়ে পেছনের সিটে উঠে বসে। সামনে ড্রাইভার আর গার্ড বসে আছে। ওর পাশেও একজন গার্ড আছে। ওদের গাড়ির পেছন পেছন আরও একটা গাড়ি যাবে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে গেট পেরিয়ে বেরিয়ে যায়। ওরা বেরিয়ে যেতে আইরিন ভেতরে প্রবেশ করে। আদনানের গাড়ি ভুয়াপুর টাঙ্গাইল মহাসড়ক পথে চলছে দ্রুত গতিতে। রাস্তা প্রায় ফাঁকা, খুব একটা যানবাহন চলাচল করছে না। আদনান মেয়েকে বুকে চেপে ধরে বসে আছে। ইরিনা চোখ বন্ধ করে রয়েছে। ঘুমিয়েছে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না। আম্মু। ইরিনা চোখ মেলে তাকায় দুর্বল স্বরে বলে, হ্যাঁ, একটু পরেই যাব।
ইরিনা বাবার বুকে মাথা ঠেকে চোখ বন্ধ করে নেয়, আবার একটুও ভালো লাগছে না। ইরিনাকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ির পথে রওনা দেয় আবার। এর মধ্যে আইরিন অনেকবার কল করেছিল। ইরিনা ঘুমিয়ে গেছে এখন। হাসপাতাল থেকে ওষুধ খাইয়ে দিয়েছে 1 ডোজ। আদনানের গাড়ি তখন এলেঙ্গা পার হয়ে চলে এসেছে। হঠাৎ পেছনে গাড়ির চাকা পাংচার হয়ে যায়। ড্রাইভার কোনো রকমে নিয়ন্ত্রণ করে একপাশে দাঁড় করায় গাড়ি। আদনানের গাড়ি ততক্ষণে অনেকটা এগিয়ে গেছে। আদনানের গাড়িতে ফ্রন্ট সিটে বসে থাকা গার্ড বলে, রং সাইড থেকে লরি আসছে দ্রুত গতিতে। আদনান ফট করে মুখ তুলে তাকায়। পাশে বসে থাকা গার্ডও বলে, পেছন থেকেও তো একটা আসছে বেপরোয়া গতিতে। পেছনের গাড়িটা তো নেই স্যার। আদনানের পেছনে ফিরে তাকায়। কিছু বলার আগেই পেছনে লরি সজোরে ধাক্কা মারে ওর গাড়িতে। মুহূর্তে সামনে থেকে আসা লরিটাও ধাক্কা মারে। পেছনের টায়ার পাংচার হওয়া গাড়ির গার্ড দুজন দৌড়ে এগিয়ে এসেছে আদনানের গাড়ির কাছে। ততক্ষণে লরি রেখে পালিয়ে গেছে ড্রাইভার। আদনানের গাড়ির অবস্থা খুবই বাজে। দেখে মনে হচ্ছে না ভেতরে কেউ জীবিত আছে। 2 রাস্তায় জ্যাম হয়ে গেছে ইতিমধ্যে। মানুষজনের ছোটাছুটি, চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। আদনানের গাড়ির দরজা খুলে গেছে 2টা। সামনের সিটে বসে থাকা ড্রাইভার আর গার্ড নির্জীব হয়ে রয়েছে। পেছনের গার্ডও নড়াচড়া করছে না। আদনান 2 হাতে এখনো মেয়েকে আগলে রেখেছে বুকে। আদনানের মাথা থেকে রক্ত পড়ছে। ভেতরে কেউ নড়াচড়া করছে না। আদনানের হাত আলগা করে ইরিনাকে বের করে কয়েকজন মিলে। ইরিনার মুখ দিয়ে রক্ত পড়ে আদনানের টি শার্ট আর ইরিনার জামা ভিজে গেছে। গার্ড ইরিনার পালস রেট চেক করে নাকের কাছে আঙ্গুল ধরে। অপর গার্ডের মুখের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়ায়। ইরিনা বেঁচে নেই। আরেকজন আদনানের পালস রেট চেক করে খুবই ধীরে ধীরে চলছে, শ্বাস যেন ফেলছেই না। পেছনে বসে থাকা গার্ডরাও খুব ধীরে ধীরে শ্বাস ফেলছে। সামনে 2 জন দুনিয়ার মায়া ত্যাগ করেছে। 5 জনের মধ্যে 3 জনই স্পট ডেড। পুরো টাঙ্গাইলে হইচই পড়ে গেছে। আসামিরা পালিয়ে গেছে। তাদের এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। লরির মালিকদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ প্রচার হচ্ছে। অ্যাক্সিডেন্টের ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকে টাঙ্গাইল আসন 2 এর এমপি তালুকদার আদনান লাকির গাড়িতে 2টো লরি ধাক্কা দিয়েছে। দুপাশ থেকে এমপির মেয়ে বয়স 2 বছর প্লাস স্পট ডেড। এমপি ড্রাইভার আর একজন গার্ড স্পট ডেড। এমপি এবং তার আরেকজন গার্ড গুরুতর আহত হয়েছেন। 2 জনকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 2 জনের অবস্থা ভালো নয়, যে কোনো কিছু হয়ে যেতে পারে। আসামিরা পালিয়ে গেছে, তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি। খোঁজ চলছে। আসামিদের খুব শীঘ্রই বের করবে পুলিশ সদস্যরা। তালুকদার বাড়ি আর শেখ বাড়িতে আহাজারি। পুরো গ্রামে শোক নেমে এসেছে। ইরিনাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আদনান আর গার্ডকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। গার্ড আর ড্রাইভারের বডি এখনো পুলিশ হেফাজতে রয়েছে। ওনাদের 2 জনকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। আইরিন বারবার জ্ঞান হারাচ্ছে। জ্ঞান ফেরার সাথে সাথে চিৎকার করে আবারও অজ্ঞান হয়ে যাচ্ছে। ওকে কেউ সামলাতে পারছে না। মেয়ের মৃত্যু আর স্বামীর মৃত্যুর সাথে লড়াইয়ের খবরে উন্মাদ হয়ে গেছে। ফারজানা তালুকদারও কয়েকবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এখন পাথরের মূর্তির মতন বসে আছেন। ওনার সব অনুভূতি যেন মরে গেছে। আদনান বাঁচবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই এখনো। ওর অবস্থাও খুবই বাজে। ডান পা ভেঙে গেছে, মাথার কুলি ফেটে গেছে, বুকে চাপ লেগেছে। ইরিনার মৃত্যু হয়েছে বুকে চাপ লাগার কারণে। তাছাড়া ওর আর কোথাও কিছু হয়নি। গার্ড আর আদনানকে নিয়ে আফসার তালুকদার, সোলাইমান আর আরিফ গেছে ঢাকায়। আবার জ্ঞান ফেরানো হয় আইরিনের। জ্ঞান ফিরতে পাগলের মতো আচরণ করতে শুরু করে। চিৎকার করছে মা মা বলে। সবাইকে ঠেলে সরিয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে ফ্লোরে শুইয়ে রাখা হয়েছে ইরিনার ছোট্ট দেহখানা। কিছুক্ষণ পরে ওর শেষ গোসল দেওয়া হবে। আইরিন মেয়ের পাশে বসে মেয়েটাকে জাপটে ধরে বুকে। মা মা বলে ডাকতে ডাকতে কপালে চুমু খায়, মাথায় চুমু খায়, আবার হাউমাউ করে কাঁদে। কয়েকজন মিলে আইরিনের কাছ থেকে ইরিনাকে নেওয়ার চেষ্টা করে। আইরিন হুঙ্কার ছেড়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।